বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম। তার একটি গ্রামের নাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 178 জন সৈন্য নিহত হয়। বিপরীতে বাংলাদেশের তখনকার সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর 3 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ করতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামক একজন ব্যক্তি। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন এই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। সাইফুল ইসলাম লাল বলেন, ক্যাম্পের ভিতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি। দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এ খবর জানাই। সাথে সাথে শুরু হয় ফায়ার। শত শত গুলি, চারিদিক থেকে গুলি। আমি তখন অস্ত্র হাতে তুলে নিলাম। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজ কম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। এই ঘটনা খুব কাছ থেকেই দেখেছেন স্থানীয় রুহুল আমিন। তিনি 2014 সালে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে ওই দিন স্থানীয় মানুষকে সংগঠিত করার কাজ করছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন তিনি। রুহুল আমিন বলেন, বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকার মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসিকে বাংলাকে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল ও সাহস নিয়ে প্রথম 4 ঘন্টার লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশেপাশে আরো 2টি বিডিআর ক্যাম্প থেকে 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিহত করে। বড়াইবাড়ি যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তখনকার বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর ও ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয়। ময়মনসিংহ ও জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছায়। রুহুল আমিন বলেন, 18 এপ্রিল ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এরপর 18 এপ্রিল সারাদিন ও রাত ঘুরিয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 178 জন বিএসএফ সদস্যর লাশ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরে। স্থানীয় বাসিন্দাও তখনকার বিডিআর সদস্যদের দাবি ওই ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকের লাশ তারা ভারতে নিয়ে গেছে। এই ঘটনাটিকে বড়াইবাড়ি যুদ্ধ হিসেবে স্থানীয়রা জানেন। গ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি বড় পটভূমি রয়েছে। বিডিআর এর ওই সময় মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালের বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ওই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে। এখানে বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ওই জায়গা দখল করে আছে। সিলেটের পাদুয়ায় বিএসএফ এর ওই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা ছিল না। 2001 সালে প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে। বাংলাদেশ সীমান্তের ভেতর দিয়ে ওই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর এর ওই এলাকায় তাদের একটি স্থানীয় অপারেশন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। এখানে 3টা ক্যাম্প স্থাপন করে
বিএসএফ ওইখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো ওইখানে সারেন্ডার করে। রৌমারী সংঘাতের পর বাংলাদেশ ও ভারতের কিছু সংবাদপত্রের ছবি প্রকাশিত হয়। একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যর হাত পা বেঁধে একটি বাসের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে। ছবি ভারতের সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছিল। 2001 সালের 7 মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে। ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভিতরে নিহত বিএসএফ সদস্যদের লাশ ভারতের কাছে হস্তান্তর করা হয়।